সুপ্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে এখন তেলের জন্য হাহাকার চলছে। এক দিন দেখছি যে বাংলাদেশের বিভিন্ন পেট্রোল পাম্পে ১ মাইল, ২ মাইল, ৩ মাইল পর্যন্ত লম্বা লাইন হয়ে যাচ্ছে বলে পত্রপত্রিকায় খবর আসছে। এদিক থেকে সরকার মহাশয় বলছেন যে বাংলাদেশে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বেশি তেলের মজুদ আছে এবং দেশে কোনো জ্বালানি তেলের সংকট নেই। ঠিক এমন সময়ে বাংলাদেশের মানুষ মাইলের পর মাইল লাইন দিয়েও তেল পাচ্ছে না। সরকার রেশনিং করার চেষ্টা করছে এবং সরকারি লোকেরা জোর খাটিয়ে বিভিন্ন পাম্প থেকে রিজার্ভ তেল নিয়ে সংরক্ষণ করছে। এই যখন বাংলাদেশের অবস্থা, তখন প্রশ্ন দেখা দিয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে বাংলাদেশ যেহেতু প্রয়োজনীয় তেল পাচ্ছে না, তাহলে আমরা বিকল্প কোনো উৎস থেকে তেল আনতে পারি কিনা। একটা জিনিস মনে রাখবেন আপনারা, পৃথিবীতে যত তেল উৎপাদন হয় এবং যে পরিবহন হয়, এই তেল পরিবহনের মাত্র ২১ ভাগ তেল হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়, আর ৭৯ ভাগ তেল হরমুজ প্রণালীর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে এখন আপনারা যদি বোঝেন যে বাংলাদেশ যদি হরমুজ প্রণালী দিয়ে যাদের কাছ থেকে তেল ক্রয় করে, তাদের কাছ থেকে তেল ক্রয় না করে বিকল্প উৎস থেকে যদি তেল ক্রয় করে, তাহলে কি দাম বেড়ে যায়, নাকি সেটা অন্য কোনো প্রবলেম আছে? আপনারা খেয়াল করে দেখেন, পৃথিবীতে যারা তেল উৎপাদন করে তাদের মধ্যে রাশিয়া অন্যতম। রাশিয়াতেও বিশাল অঞ্চলে তেল উৎপাদন হয়, রাশিয়া তেল উৎপাদন করে, এবং ইরান তেল উৎপাদন করে, সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই এরাও তেল উৎপাদন করে, ভেনেজুয়েলা তেল উৎপাদন করে, আমেরিকাও তেল উৎপাদন করে। এখন আমরা যদি, এবং চায়নাও তেল উৎপাদন করে। দীর্ঘদিন থেকে ভারত রাশিয়া থেকে ক্রুড অয়েল ক্রয় করে এবং সেটা তাদের দেশে রিফাইন করে, তাদেরও কিন্তু ভালো একটা তেলের মজুদ রয়েছে। তো এই অবস্থায় আমরা যদি ভারত থেকে, রাশিয়া থেকে অথবা ইরান থেকে তেল কিনি, তাহলে কিন্তু সেটা হরমুজ প্রণালীর বাইরে দিয়েও কিন্তু আসতে পারে। আমাদের নিজস্ব তেল পরিবহনের জাহাজ রয়েছে, তাহলে আমরা কেন তেল বিদেশ থেকে কিনতে পারছি না? আমরা কেন এই সংকট মোকাবেলায় বিকল্প উৎস থেকে তেল কিনতে পারছি না? এর কারণ একটি, তারেক রহমান সাহেব বলেছিলেন, আপনারা জানেন কিনা, যে রাশিয়ার কাছে এবং ইরানের কাছ থেকে তেল কেনার জন্য আমেরিকার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, আমেরিকা যেন আমাদের এই প্রস্তাবটি অনুমোদন করে। এখন বিষয়টা হচ্ছে, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এই স্বাধীন রাষ্ট্র কার কাছ থেকে তেল কিনবে এবং কার কাছ থেকে তেল কিনবে না, সেটা কি আমেরিকার কাছ থেকে পরামর্শ নিয়ে কিনতে হবে, অর্থাৎ আমেরিকার নির্দেশনা অনুসারে কিনতে হবে? বিষয়টা তাই। কেন? ডক্টর ইউনূস সরকার যাওয়ার আগে, জাস্ট ৩ দিন আগে আমেরিকার সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তি অনুসারে আমেরিকা যাদেরকে শত্রু রাষ্ট্র মনে করে, অথবা আমেরিকা যাদের সাথে বিজনেস করলে এবং ইন্টারন্যাশনাল ট্রেড করলে মনে করে যে এটা রাইট না, সেই রকম কোনো উৎস থেকে বাংলাদেশ কোনো ধরনের জ্বালানি বলেন আর অন্য ভোগ্যপণ্য বা ভোজ্যপণ্য এরকম কোনো কিছুই কিনতে পারবে না। অর্থাৎ বাংলাদেশের বাণিজ্য চুক্তি পৃথিবীর কোনো দেশ থেকে হতে গেলে, অথবা কোনো দেশ থেকে তেল এবং আমাদের ইনফরমেশন টেকনোলজি অথবা যুদ্ধ সামগ্রী অথবা সামরিক সামগ্রী, উড়োজাহাজ, হেলিকপ্টার কিনতে গেলে হয় আমেরিকার থেকে কিনতে হবে, না হয় আমেরিকার পারমিশন নিয়ে কিনতে হবে। বিষয়টা খেয়াল করে দেখেন, কত সিরিয়াস একটা বিষয়। একটা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া, এই বিকিয়ে দেওয়ার কাজটি ডক্টর ইউনূসকে দিয়ে করানো হয়েছে। কিন্তু এখানে আপনারা ডক্টর ইউনূসকে শুধু দোষ দিলে হবে না, এই দোষটি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জামায়াতে ইসলামী দলগতভাবে সমর্থন দিয়েছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, আমেরিকাকে
অনেক দিন কিন্তু শিবিরকে আমেরিকা নিষিদ্ধ সংগঠন হিসেবে রেখেছিল। জামাতকে আমেরিকা তালেবানের বিকল্প, আইএসের বিকল্প মনে করত, যার কারণে আমেরিকার কাছে এই জামায়াতি শক্তি এবং বিএনপির গ্রহণযোগ্যতা ছিল না। বিএনপির গ্রহণযোগ্যতা না থাকার কারণ হলো, বিএনপি যখন 2005 সালে 6 সালে যখন ক্ষমতার থেকে চলে যায়, তখন এই বিএনপির আজকের যিনি প্রধান, তিনি তখন প্রধান ছিলেন না। তার বিরুদ্ধে আমেরিকা কিছু অবজারভেশন দিয়েছে। আমরা সেটা প্রথম আলো সহ যখন উইকিলিক্স প্রকাশ করে তখন দেখেছি। এই তারেক রহমানকে মিস্টার 10% বলে সেখানে উল্লেখ করা হয়েছিল যে তিনি বাংলাদেশ এবং আমেরিকার স্বার্থের জন্য ক্ষতিকর একটি ব্যক্তি এবং তিনি জঘন্য ব্যক্তি এবং অসৎ ব্যক্তি। এর ফলে আমেরিকা কোনোভাবেই তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে ফিরুক সেটা চাননি। সর্বশেষ আপনারা জানেন, এই তারেক রহমান গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে যাওয়ার আগেই তিনি তার মা যখন মৃত্যুসজ্জায়, তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশে ফেরা আমার উপরে নির্ভর করে না। এর ফলে আপনারা বুঝতে পারছেন তার এম্বার্গোটা কোথায় ছিল। তখন তিনি এই জামাতের সাথে সমঝোতা করে আমেরিকাকে সায় দিলেন যে তুমি যদি বাংলাদেশ বিক্রি করার দস্তখত দাও সেটা তো আমরা রাজি থাকবো, অর্থাৎ আমরা ক্ষমতায় আসার আগেই ডক্টর ইউনূস সেটা করে ফেলবে, আমরা ডক্টর ইউনূসকে গ্রিন সিগন্যাল দেব। তার মানে আপনারা বোঝেন যে এই কাণ্ডটি শুধু ডক্টর ইউনূস একা করেননি। এই জামাতে ইসলামী তারা যে বাংলাদেশকে চায়নি, সেই জামাতে ইসলামী এবং এই তারেক রহমান যৌথ প্রযোজনায় এই কাজটি করিয়েছেন। এবং আপনারা খেয়াল করলে দেখবেন আজকে যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন, এই পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এই বিষয়টাকে নেগোশিয়েট করেছেন ডক্টর ইউনূসের ক্যাবিনেটে, এবং তিনি এখন বর্তমান সরকারের তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন এই চুক্তিটি করার আগে জামায়াতের কাছে এবং বিএনপির কাছে মতামত চাওয়া হয়েছে, তারা ক্লিয়ার মতামত দিয়ে এগ্রি করার পর এই চুক্তিটি হয়েছে। তার মানে এখন কি শুধুমাত্র এই বাটপার ইউনূসের উপরে এই চুক্তিটি করার দায় শুধু চাপিয়ে দিলেই হবে? হবে না। আসিফ নজরুল যেমন দায়ী, ডক্টর ইউনূস যেমন দায়ী, ঠিক তেমনি করে এই আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর ডক্টর শফিক এবং তার আরও সাঙ্গপাঙ্গ যারা আছে, তারা যৌথভাবে বাংলাদেশকে 53-54 বছর পর আমেরিকার কাছে মোটামুটি বন্ধক দিয়ে দিয়েছে। কারণ ওখানে কথাই ছিল যে আমরা ক্ষমতায় যাওয়ার আগে যেন ডক্টর ইউনূস কাজটি করে ফেলে। এই কথাটি শফিক সাহেবও মনে করেছিলেন তারা ক্ষমতায় আসতেছেন, সুতরাং তাদের আসার আগেই যেন এটি শেষ হয়ে যায় এবং আমেরিকাকে খুশি করা যে আমরা তোমাদের স্বার্থের পক্ষেই আছি। আর তারেক রহমানও ভেবেছেন আমি তো ক্ষমতায় আসতেছি, আমাকে যেন এর দায় না নিতে হয়, সেই জন্য তিনি বলেছেন যে আমরা ক্ষমতায় আসার আগেই 3 দিন আগেই আপনি সেটা করে ফেলেন। আপনি খেয়াল করে দেখবেন ডক্টর ইউনূস যখন এই চুক্তিটি করে তখন কিন্তু তারেক রহমান বা শফিক রহমান কেউই কিন্তু একবারও বলে নাই মিডিয়াকে যে আমরা মনে করি একটি নির্বাচিত সরকার আমেরিকা বা অন্য যে কোনো দেশের সাথে এই রকম চুক্তি করবে, আমরা চাই এই চুক্তি যেন ডক্টর ইউনূস না করে। এটা কিন্তু তারা বলেননি। তারা না বলে কি করেছেন, তারা মূলত এই চুক্তিটি যেন তাদের ক্ষমতায় আসার আগে অথবা বিরোধী দলে আসার আগে যেন ডক্টর ইউনূস করে তাদেরকে দায় মুক্তি দেন, সেই চেষ্টাটি তিনি করেছেন। আর ডক্টর ইউনূসকে তো পাঠানো হয়েছেই এটা করার জন্য। তার মানে খেয়াল করে দেখেন এই ত্রিরত্ন বিএনপি, জামাত এবং এই ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার, এই তিনটা মিলে বাংলাদেশের সার্বভৌমত্ব আমেরিকার কাছে তুলে দিয়েছে। আমেরিকার কাছ থেকে চুক্তি মোতাবেক 14টি বোয়িং কিনতে হবে। এখন খেয়াল করে দেখেন বাংলাদেশ নতুন 14টি বোয়িং কেনার মতো বাজেট 1 বছরে হয় না বাংলাদেশে। বাংলাদেশকে আমেরিকার থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণে এই কৃষিপণ্য কিনতে হবে। আপনারা জানেন আমরা যারা ইউরোপে থাকি, আমেরিকায় যারা থাকেন,
আমেরিকা ইউরোপে 1 কেজি আলুর দাম, যদি পটেটো ধরেন বা রাইস ধরেন, $1 উপরে। তো $1 যদি 1 কেজি আলুর দাম হয়, তাহলে বাংলাদেশি টাকায় হয় 122 টাকা। আর আমেরিকা থেকে 1 কেজি আলু বাংলাদেশ পর্যন্ত শিপমেন্ট করে নিয়ে খালাস করে বাংলাদেশে বাজারে বিক্রি করা পর্যন্ত, যারা বিক্রি করবে তাদেরও তো একটু লাভ লাগবে। সেই জায়গায় যেতে যেতে আলুর দাম পড়বে প্রতি কেজি 200 টাকা। অথচ আমরা জানি বাংলাদেশে 100 টাকায় বাংলাদেশে উৎপাদিত আলু 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 30 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হয়। তাহলে এখন আপনি কি আমেরিকার থেকে আলু এনে সেটা গরুকে খাওয়াবেন না মানুষকে খাওয়াবেন, নাকি সেটা আমেরিকার প্রতিনিধিরা আসলে তাদেরকে খাওয়ানোর জন্য আপনি সংরক্ষণ করবেন? তারপর বলা হচ্ছে আমেরিকার থেকে আমাদেরকে সমস্ত এই তেল আমেরিকা থেকে কিনতে হবে, এবং আমাদের যে অস্ত্রশস্ত্র সেগুলো আমরা আমেরিকার কাছ থেকে কিনতে হবে। আপনারা জানেন আমেরিকার উৎপাদিত প্রোডাক্টের দাম অনেক বেশি, যার কারণে আমেরিকা নিজেই চায়নার উপরে নির্ভরশীল। আমেরিকার বাজারে যেসব প্রোডাক্ট পাবেন, শুধু কি আমেরিকা, পুরা ইউরোপ সব কিছু চায়নায় সয়লাভ হয়ে গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে চায়নার শ্রমবাজার, স্টাবলিশমেন্ট কস্ট এবং বাজার বিপণন পদ্ধতি, ট্রান্সপোর্টেশন সব কিছু মিলিয়ে আমেরিকার 1/3 তারা বিক্রি করতে পারে। যার কারণে আমেরিকা নিজেই এখন, ইউরোপ নিজেই এখন চায়নার উপরে, এশিয়ার বিভিন্ন দেশের উপরে নির্ভরশীল। এই যে দেখেন আমাদের এই তৈরি পোশাক, আমেরিকাতে যদি এই পোশাক তৈরি করা হয়, এটার দাম যা হবে তার 1/5 দিয়ে বাংলাদেশ থেকে উৎপাদন করে নিয়ে আসা যায়। তাই আমেরিকাও বাংলাদেশের উপরে নির্ভর করছে। তাহলে আর আমরা এখন আমেরিকার থেকে কেনার জন্য চুক্তিবদ্ধ হচ্ছি। শুনতে ভালোই লাগে, আমরা উন্নত হয়ে যাচ্ছি। বিষয়টা হচ্ছে আমাদের রাজনীতিবিদ, আজকের রাজনীতিবিদেরা কতটা অসৎ, কতটা অনৈতিক এবং কতটা মিথ্যাবাদী। দেখেন, যখন এই পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলে যে তিনাকেও এই চুক্তি সম্পর্কে অবহিত করা হয়েছিল, তিনি কিন্তু তার প্রতিবাদ করেননি, বরং তিনি তাকে তার ক্যাবিনেটে স্থান দিয়েছেন। তার মানে আপনারা বুঝতেই পারছেন, বাংলাদেশে আজকে যারা ক্ষমতায় আছে এবং যারা বিরোধী দলে আছে, এরা বাংলাদেশে বিশ্বাস করে না, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ইউরোপ, আমেরিকা এবং এশিয়াতে বাংলাদেশের মান সম্মান বৃদ্ধি করেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি এনেছেন, মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি করেছেন, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, হেলথ অ্যান্ড স্যানিটেশনে বাংলাদেশকে তৃতীয় বিশ্ব থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করেছেন, মানুষের জীবনকে ট্রান্সফরমেট করে দিয়েছেন উন্নতির দিকে। সেই দেশটাকে এখন এই বাটপারেরা মিলে, এই 71-এর স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতা বিরোধীকে যারা এই বাংলাদেশে প্রতিস্থাপন করেছে, তারা মিলে এই বাংলাদেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এই বাংলাদেশের গন্তব্য কোথায় আমরা সত্যিকার যদি ভাবি, আমরা অবাক হয়ে যাই, আমরা ভয় পাই। কেননা এই দেশে আমরা বহু গল্প শুনেছি, ভারতের সাথে গোলামি চুক্তি, ভারতের সাথে দেশ বিক্রি করে দেওয়া, কিন্তু আজ পর্যন্ত আমরা একটি চুক্তিও দেখিনি। ভারত বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন প্রতিদিন আপনি সেটা বুঝবেন। আগামী সেপ্টেম্বর মাস, এখন এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, আর মাত্র 4 মাস পরে ভারত বাংলাদেশের মধ্যে 30 বছরের যে গঙ্গার পানি চুক্তিটি ছিল সেটি শেষ হয়ে যাচ্ছে। ভারত এখনো কিন্তু সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশের সাথে এই চুক্তিটি নবায়ন করবে। বাংলাদেশ তো উন্মুখ হয়ে বসে আছে এই চুক্তিটি কন্টিনিউ করার জন্য, কিন্তু ভারত সরকার বিএনপিকে সুযোগ দিয়েছে বহুবার। বিএনপি যদি এবার এই সুযোগ কাজে লাগাতে না পারে, বাংলাদেশ খাদ্যে যে স্বয়ংসম্পূর্ণ সেটা থেকে নিচে নেমে যাবে, এবং বাংলাদেশের দুর্ভিক্ষের আভাস এখন থেকেই কিন্তু দিয়ে রাখা যায়। একদিকে ক্রাইসিস চলছে সারা বিশ্বে তেলের, অন্যদিকে লক্ষ লক্ষ মানুষ বেকার, এবং মধ্যপ্রাচ্যেও আমাদের যে শ্রমিক, তাদের জীবন সংকুচিত হয়ে আসছে।
এবং আপনি যদি দেখেন পৃথিবীর কোনো দেশ থেকে কোনো বিনিয়োগ আসছে না গত 2 বছর, অর্থাৎ ইউনুসের 18 মাস, এই সরকারের 2-3 মাস, প্রায় 2 বছরের কাছাকাছি, এবং আগামী দিনে বিনিয়োগ আসবে তারও কোনো নিশ্চয়তা নেই। তার মানে এই বাংলাদেশটিকে একটি অন্ধকার গলির দিকে আমরা যেভাবে দেখছি মুখ করে হাঁটতে, আমাদের প্রধানমন্ত্রী যেরকম মিথ্যা কথা পার্লামেন্টে দাঁড়িয়ে এবং পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে বলছে, আপনারা তো বাসানি ইস্যু সবাই জানেন, আমি সেটা আর বললাম না। বাসানির মৃত্যুর 3 বছর পরে বাসানি আবার জিয়াউর রহমানের হাতে যখন এই দানের শীষ তুলে দিতে আসলেন, বাঙালি তাকে দেখল না। সেই মহান নেতাকে না দেখার কষ্ট নিয়েই বাঙালি আজও নতুন নতুন গল্প শুনছে। বন্ধুরা, আজকে যে কথাটি নিয়ে আপনাদের সামনে এসেছিলাম, সেটার মূল বিষয়টাই হলো ওই চুক্তি এবং চুক্তির পিছনে কারা, এবং এই চুক্তি বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে। আগামী পর্বে কথা বলবো বাংলাদেশ এবং আমেরিকার এই চুক্তি কিভাবে বাংলাদেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে, তার দফাওয়ারি আলোচনা করব। কথা হবে আরেকবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।